আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আমাদের কোষ এবং এর গঠন চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট একটা টপিক পড়ব, সেটা হচ্ছে ট্রান্সলেশন। তো এর আগের এপিসোডে কিন্তু আমরা ট্রান্সক্রিপশন পড়েছিলাম এবং ট্রান্সক্রিপশন ছিল হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া। এখন আমরা যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ তৈরি করেছিলাম, সেই এমআরএনএ থেকে আমরা এখন প্রোটিন তৈরি করব। তাহলে এই প্রোটিন তৈরির প্রক্রিয়াটাকে বলা হবে হচ্ছে ট্রান্সলেশন। তাহলে এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হবে কি? ট্রান্সলেশন। এবং এই প্রক্রিয়াটা কোথায় সংঘটিত হবে? কোষের সাইটোপ্লাজমের মধ্যে রাইবোজোম অঙ্গাণুতে সংঘটিত হবে। তাহলে আমরা প্রক্রিয়াটা প্রথম থেকে শুরু করি। এই প্রক্রিয়ার জন্য প্রথমে যে কাঁচামালগুলো লাগবে সেই কাঁচামালগুলোর লিস্ট আমরা এখন দেখব। প্রথমে আমাদের লাগবে এমআরএনএ, এরপরে লাগবে হচ্ছে টিআরএনএ। এমআরএনএ কেন লাগবে? কারণ মেইনলি এমআরএনএ এর মধ্যে ডিএনএ এর কোডটা কপি করা আছে, তো সেই কোড থেকে প্রোটিন তৈরি করার জন্য তো অবশ্যই এমআরএনএ লাগবে। আর টিআরএনএ কেন লাগবে? টিআরএনএ এর কাজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে সে বহন করে বা ট্রান্সপোর্টের মাধ্যমে নিয়ে আসবে। তাহলে টিআরএনএ এর কাজ হচ্ছে পরিবহন করা। সে পরিবহন করে কাকে নিয়ে আসবে? অ্যামাইনো অ্যাসিড। তাহলে 3 নম্বর উপাদান হবে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তারপরে 4 নম্বর উপাদানকে রাইবোজোম। রাইবোজোমের মধ্যে প্রক্রিয়াটা সংঘটিত হয়, তাহলে রাইবোজোম অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু এই প্রক্রিয়ার ক্ষেত্রে। এবং 5 নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাক্টিভেটিং এনজাইম। অ্যাক্টিভেটিং এনজাইম। এই অ্যাক্টিভেটিং এনজাইমের একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস। তার নাম কি? অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস। এটা অ্যাক্টিভেটিং এনজাইম হিসেবে কাজ করে। কিভাবে? আমরা এখানে নামে, এনজাইমের নামের মধ্যে দেখতে পাচ্ছি অ্যামাইনো অ্যাসাইল কথাটা আছে, এখান থেকে আমরা মনে রাখবো অ্যামাইনো অ্যাসিড এবং টিআরএনএ। তো এই এনজাইমটার মধ্যে 3টা সাইট থাকে, একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের জন্য, একটা টিআরএনএর জন্য, আরেকটা হচ্ছে এটিপির জন্য। তো ফার্স্টে 2টা সাইট অ্যামাইনো অ্যাসিড দ্বারা পূর্ণ হয় এবং এটিপি দ্বারা পূর্ণ হয়। তারপর এটিপি থেকে 2টা ফসফেট বের হয়ে যায়। পাইরোফসফেট বের হয়ে যাওয়ার কারণে যে শক্তিটা তৈরি হয়, সেই শক্তির মাধ্যমে টিআরএনএ এসে তার জায়গায় বসবে এবং টিআরএনএ তখন চার্জড হয়। তাহলে টিআরএনএকে চার্জ করা হয় কিসের মাধ্যমে? এনজাইমের মাধ্যমে। এবং টিআরএনএ চার্জড হয়ে কি তৈরি করে? সে অ্যামাইনো অ্যাসিডটাকে নিজের মধ্যে আটকায়। কারণ আমরা জানি টিআরএনএর গঠনটা অনেকটা এরকম। টিআরএনএর মধ্যে বেশ কিছু থাকে, ফাঁস থাকে। তার মধ্যে একটা প্রধান ফাঁস বা লুপের নাম হচ্ছে অ্যান্টিকোডন ফাঁস। অ্যান্টিকোডন তাহলে এই অ্যান্টিকোডন ফাঁসের কাজ কি? সে এমআরএনএর যে কোডগুলো আছে সেই কোডের সাথে সে কমপ্লিমেন্টারি কোড হিসেবে কাজ করে। তো যদি আমার এখানে AUG থাকে, AUGর অপোজিটে কমপ্লিমেন্টারি কি হতে পারে? এর অপোজিটে হবে কি? ইউ এর অপোজিটে A এবং G এর অপোজিটে হবে কি? C। তাহলে অ্যান্টিকোডন ফাঁস AUG এই 3টা ট্রিপলেটের জন্য বা এই কোডটার জন্য অ্যান্টিকোডন হিসেবে কাজ করবে কে? UAC। তাহলে যে টিআরএনএর মধ্যে অ্যান্টিকোডন ফাঁসের কোড হচ্ছে UAC, সেই টিআরএনএটা কিন্তু এর জন্য কাজ করবে এবং সেই টিআরএনএটা যে অ্যামাইনো অ্যাসিডকে বহন করে নিয়ে আসবে, সেই অ্যাসিডটার নাম কি? মেথিওনিন। মেথিওনিনকে সংক্ষেপে আমরা বলছি কি? মেথি। তাহলে এভাবে এক একটা টিআরএনএ কি হয়? চার্জড হয়। তাহলে আমি আবার বলি, ফার্স্টে হচ্ছে এনজাইমের মধ্যে 3টা সাইট থাকে, একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের জন্য,
একটা এটিপির জন্য আরেকটা এই টিআরএনএর জন্য। ফার্স্টে এনজাইমের অ্যামাইনো অ্যাসিডের সাইটে অ্যামাইনো অ্যাসিড বসে, এটিপির সাইটে এটিপি বসে, তারপর একটা কমপ্লেক্স তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড এবং এএমপি বন্ড তৈরি হয় এবং একটা পাইরোফসফেট বের হয়ে যায়। দুইটা ফসফেটকে একত্রে পাইরোফসফেট বলে। তো এই বের হয়ে যাওয়ার কারণে যে শক্তিটা বের হয় সেই শক্তি কাজে লাগিয়ে টিআরএনএ তার সাইটে বসে। এনজাইমের যে টিআরএনএ নির্দিষ্ট সাইট ছিল সেখানে টিআরএনএ বসলো। বসার পরে টিআরএনএর সাথে কি হবে, অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত হয়ে যাবে, কারণ টিআরএনএর জন্য একটা অ্যামাইনো অ্যাসিড নির্দিষ্ট সাইট থাকে, সেই সাইটে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে গেল এবং টিআরএনএটা হচ্ছে চার্জড হয়ে গেল বা শক্তিকৃত হয়ে গেল। এটা এখন একটা চার্জড টিআরএনএ। তো প্রত্যেকটা আরএনএ এভাবে এনজাইম দ্বারা এবং অ্যামাইনো অ্যাসিড দ্বারা চার্জড হয় এবং এই চার্জড টিআরএনএ দিয়ে প্রক্রিয়াটা শুরু হয়। তো ফার্স্টে কি হবে, একটা চার্জ টিআরএনএ আসবে, এসে প্রথম যে কোড, শুরুর কোডটা সব ধরনের সংকেতের জন্য সেম বা সব ধরনের জেনেটিক কোডের জন্য একটাই শুরু হয় AUG দ্বারা। AUG হচ্ছে শুরুর কোডন বা স্টার্ট কোডন এবং AUG যে অ্যামাইনো অ্যাসিডকে কোড করে তার নাম হচ্ছে মেথিওনিন। এটা খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভ। তাহলে AUG এর জন্য প্রথমেই আসবে কি, মেথিওনিন যুক্ত টিআরএনএ এসে সে এমআরএনএর সাথে সংযুক্ত হলো এবং তখন তার সাথে হচ্ছে রাইবোজোমের যে ছোট সাব ইউনিটটা আছে সেটা যুক্ত হবে। তাহলে তিনটা মিলে একটা ইনিশিয়েশন তৈরি করবে বা একটা ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি করবে। তাহলে ইনিশিয়েশন কমপ্লেক্সে তিনটা জিনিস কি কি, এমআরএনএর স্টার্ট কোডন, তারপর টিআরএনএ উইথ মেথিওনিন এবং স্মল সাব ইউনিট রাইবোজোমের, তিনটা মিলে যে ইনিশিয়েশন ফ্যাক্টর বা ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি করলো, এটার কারণে বা এটার দ্বারা আকৃষ্ট হয়ে রাইবোজোমের যে বড় সাব ইউনিটটা আছে সেটা এসে ছোট সাব ইউনিটের সাথে যুক্ত হবে এবং এভাবে করে সম্পূর্ণ একটা কমপ্লিট রাইবোজোমের ইউনিট তৈরি হবে। তো বড় যে সাব ইউনিট থাকে রাইবোজোমের, সেই বড় সাব ইউনিটের মধ্যে দুইটা সাইট থাকে, একটা পি সাইট আর একটা হচ্ছে এ সাইট। এ সাইটটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সাইট, পি সাইটটা হচ্ছে পেপটাইড সাইট বা প্রোটিন সাইট। তাহলে অ্যামাইনো অ্যাসিড সাইটের মধ্যে হচ্ছে ফার্স্টে আমাদের যে টিআরএনএ, সেই টিআরএনএটা ঢুকে এবং সে কি করে, আমরা দেখতে পাচ্ছি এখানে UAU, এটার কমপ্লিমেন্টারি হতে পারে কি AUA। এরকম একটা কমপ্লিমেন্টারি ট্রিপলেট বা অ্যান্টিকোডন আছে, এরকম অ্যান্টিকোডন বিশিষ্ট টিআরএনএ কিন্তু এখানে যুক্ত হবে এবং এই কোডটা কোন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, টাইরোসিন তাকে কোড করে, টাইরোসিনকে নিয়ে আসলো। এভাবে করে প্রত্যেকটা কোডনের জন্য অ্যান্টিকোডন বিশিষ্ট টিআরএনএ নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে বহন করে নিয়ে আসে। এখন প্রথমে যে এ সাইটে হচ্ছে ফার্স্টে সেই নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড বিশিষ্ট টিআরএনএটা যুক্ত হয়, তারপরে সে এ সাইট থেকে পি সাইটে যায়। পি সাইটে যখন যায় তখন সে আগের যে অ্যামাইনো অ্যাসিডগুলো ছিল সেগুলোর সাথে পেপটাইড বন্ড তৈরি করে। তাহলে এ সাইটের কাজ হচ্ছে টিআরএনএকে নিয়ে আসা, নিয়ে এসে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে নির্দিষ্ট জায়গায় রাখা এবং পরে পি সাইটের কাজ হচ্ছে পেপটাইড বন্ড তৈরি করা। এভাবে করে আমরা দেখতে পাচ্ছি AUG থেকে শুরু হয়ে মেথিওনিন দিয়ে শুরু হয়েছে, তারপর প্রোলিন যুক্ত হয়েছে, টাইরোসিন, অ্যালানিন, টাইরোসিন, এখানে টাইরোসিন আছে। এখন এ সাইটে যে টিআরএনএ আছে সে কোড করছে অ্যালানিন অ্যামাইনো অ্যাসিডকে। যখন এই জায়গায় অ্যালানিনটা চলে আসবে তখন এই টিআরএনএটা আবার পি সাইটে চলে যাবে, পি সাইটে টিআরএনএটা বের হয়ে যাবে, তখন সে হয়ে যাবে বহির্গামী টিআরএনএ। যখন টিআরএনএটা বের হয়ে যায় তখন কিন্তু তার মধ্যে আর অ্যামাইনো অ্যাসিডটা লাগানো থাকে না, কারণ অ্যামাইনো অ্যাসিডটা অলরেডি তো ইউজ হয়ে গেছে। তাহলে তখন সে আবার এরকম একটা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আবার চার্জড হয়ে আসে। তাহলে এখন বহির্গামী টিআরএনএ চলে যাবে সাইটোপ্লাজমে নতুন করে অ্যামাইনো অ্যাসিডকে খুঁজতে। আর এই যে এ সাইটের টিআরএনএ সে পি সাইটে চলে যাবে, পি সাইটে যে তার যে অ্যামাইনো অ্যাসিডটা ছিল সে অ্যামাইনো অ্যাসিডকে আগের অ্যামাইনো অ্যাসিডগুলোর সাথে পেপটাইড বন্ধের মাধ্যমে সংযুক্ত করে প্রোটিন তৈরি করবে। তো এভাবে করে কিন্তু যত রাইবোজোম যেদিকে আগাতে থাকবে সেই দিকে সে আস্তে আস্তে নতুন করে এইভাবে অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করতে থাকবে এবং এই চলনটা কোন দিক থেকে কোন দিকে হয়, 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে 5 প্রাইম ছিল, এখান থেকে শুরু হয়ে 3 প্রাইমের দিকে যাচ্ছে রাইবোজোম ইউনিটটা এবং একটা পর্যায়ে যে এটা শেষ হয়ে যাবে। কখন শেষ হবে, যখন সে কোনো একটা স্টপ কোডন পাবে। 3 ধরনের স্টপ কোডন পাওয়া যায়, UAA, UAG,
জি এ, এই তিনটা ট্রিপলেট হচ্ছে স্টপ কোডন হিসেবে কাজ করে। যখনই কোড করতে করতে রাইবোজোমটা এই তিনটা ট্রিপলেটের যে কোনো একটা ট্রিপলেটে চলে আসবে বা যে কোনো একটা ট্রিপলেটকে সামনে পাবে, তখন আর নতুন করে টিআরএনএ আসবে না। এরা কোনো টিআরএনএকে বহন করতে পারে না, বা এদের জন্য কোনো টিআরএনএ নেই। তাহলে এই জায়গায় যখন চলে আসবে ইউএএ এই সাইটে চলে আসার সাথে সাথে হচ্ছে একটা প্রোটিন রিলিজিং ফ্যাক্টর তৈরি হবে, এবং সেই প্রোটিন রিলিজিং ফ্যাক্টরের কাজকে এখানেই ট্রান্সলেশন প্রক্রিয়াটাকে স্টপ করে দেওয়া। তো এতক্ষণ যে অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হয়েছিল সেটুক পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, নতুন করে আর অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হবে না, এবং সম্পূর্ণ একটা প্রোটিন তৈরি হয়ে যাবে এই প্রক্রিয়ার মাধ্যমে। তো এভাবে করে যখন স্টপ কোডনে চলে আসলো, নতুন করে সব স্টপ হয়ে গেল, একটা সম্পূর্ণ প্রোটিন তৈরি হলো। এবং এই প্রোটিনটা এখন কি করে, সেই যে ডিএনএ ছিল প্রথমে, যে আমাদের ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার ডিএনএর যে কোডগুলো ছিল, সম্পূর্ণ কোডটা এখন প্রোটিনের মাধ্যমে প্রকাশিত হলো। আর আমাদের জেনেটিক কোডগুলো কিন্তু এভাবেই ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিনের মাধ্যমে প্রকাশিত হয়, এবং প্রোটিনগুলোই হচ্ছে বৈশিষ্ট্যের প্রকাশক হিসেবে কাজ করে। আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা আমাদের এই টপিকে লাস্টের দিকে বলা আছে, সেন্ট্রাল ডগমা। তো সেন্ট্রাল ডগমা ব্যাপারটা আসলে কি? সেন্ট্রাল ডগমাকে জেনেটিক ফ্লো বলা যায়। জেনেটিক কোডগুলো নর্মালি গঠিত থাকে ডিএনএর মধ্যে, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিনে, এভাবে যে জেনেটিক কোডের একটা ফ্লো হচ্ছে, এই ফ্লোটাকেই বলা হয় সেন্ট্রাল ডগমা। এভাবেই কিন্তু আমাদের সব ধরনের বৈশিষ্ট্য প্রকাশিত হয়। তাহলে আমাদের বৈশিষ্ট্যের প্রকাশক আসলে কে? প্রোটিন। তো আশা করি সবাই আজকে এই ট্রান্সলেশন প্রক্রিয়াটা বুঝতে পেরেছো। ট্রান্সলেশন প্রক্রিয়াটা খুব সহজ। এটার জন্য আমাদের মেইনলি যা পড়া লাগবে সেটা হচ্ছে এই কাঁচামালগুলো পড়া লাগবে ভালো করে, এবং ছবি আঁকা শিখতে হবে প্রত্যেকটা প্রসেসের। আমরা যে প্রথমে রেপ্লিকেশন পড়েছি, ট্রান্সক্রিপশন পড়েছি, ট্রান্সলেশন, তিনটার জন্য আমি যে ছবিটা এঁকেছি সেই ছবিটা আঁকা শিখতে হবে, এবং বর্ণনাটা শর্টকাটে নিজের মতন গুছিয়ে লিখতে পারলেই হবে। একদম হুবহু যে বইয়ের মতন লিখতে হবে তা না। ব্যাপারটা বুঝতে পেরে, কনসেপ্টটা বুঝতে পেরে যদি নিজের মতন শর্টকাট করে লিখতে পারো, ওটাই এনাফ। ইম্পর্টেন্ট হচ্ছে ছবিটা আঁকা শেখা, এবং কাঁচামালগুলোর নামগুলো খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভের জন্য এবং সাবজেক্টিভের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আশা করি সবাই আজকে এই প্রক্রিয়াগুলো বুঝতে পেরেছো। তো পরবর্তী এপিসোডে আমরা জেনেটিক কোডন এগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।